থাপ্পড়ে যে কোনো ছেলে অজ্ঞান হয়ে যেতে পারে, ফাইজার সাথে আজ এই ঘটনাটা না ঘটলে সে কোনো দিন বিশ্বাস করতো না। বিশাল দেহি এক ছেলেকে সে এখন কোনো মতে ধরে দাঁড়িয়ে আছে। একটু আগে নিজে তাকে কষিয়ে থাপ্পড় মেরেছে, কিন্তু এখন নিজেরই বিশ্বাস হচ্ছে না যে ওর মতো পাতলা একটা মেয়ের থাপ্পড় খেয়ে এই দানবীয় ছেলেটা অজ্ঞান হয়ে গেল। কি রকম অদ্ভুত কথা। যদিও সর্বশক্তি লাগিয়ে থাপ্পড়টা মেরেছে, তবুও ওর মনে ঘোর সন্দেহ। কই, যখন সর্বশক্তি দিয়ে তেলাপোকা মারতে যায় তখন তো সেটা মরে না। তাহলে এই ছেলে কেন অজ্ঞান হলো? যে কিনা একটা তেলাপোকা মারতে পারে না, সে একটা থাপ্পড় মেরে একটা গাট্টা গুট্টা ছেলেকে অজ্ঞান করে দিল। বিষয়টা আসলেই ভাববার মতো। ছেলেটাকে নিয়ে দাঁড়িয়ে থাকতে পারছে না সে। এরকম হাতির মতো বডির ছেলেটার ভারে নুয়ে পড়ছে ফাইজা। একটু পর সে নিশ্চয়ই এই ছেলের ভারে ঠাস করে রাস্তায় পড়ে যাবে, আর ওর উপর ছেলেটা পড়বে। তারপর সে একদম চ্যাপ্টা হয়ে যাবে। আশেপাশে কোনো মানুষ দেখতে পেল না সে। কি একটা বিপদে পড়লাম। এখন নিজের উপর রাগ উঠছে ওর। কে বলেছিল একবারই এত শক্তি দেখাতে? ধুর, অসহ্যকর। কেন যে এই ছেলেকে থাপ্পড় মারতে গেলাম, এখন নিজের উপর রাগ হচ্ছে। রাস্তায় কোনো মানুষ নেই, আমি এখন কি করব? ও আল্লাহ, আমাকে সাহায্য করো। আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে তুমি কোনো পেয়ারা বান্দাকে পাঠাও। তুমি একমাত্র পারো আমাকে এই বিপদ থেকে বাঁচাতে। কি করব এখন? ফাইজা বিরক্তির সাথে বিড়বিড় করে কথাগুলো বলে আশেপাশে তাকিয়ে দেখছে কোনো মানুষ আসে কিনা। কিন্তু ফাইজা ভালো করেই জানে যে এই রাস্তায় বিকেল বেলাতেও মানুষের দেখা মেলে না। সেখানে রাত 8টা বাজলে তো জীবনেও মানুষ পাওয়া যাবে না। বান্ধবী নিশার বাসায় গিয়েছিল সে। 2 দিন পর পরীক্ষা, তাই নোট তুলতে। দুজনে মিলে পড়তে পড়তে যে এতটা সময় হয়ে যাবে তা বুঝতে পারেনি। নিশা অনেকবার বলেছিল ওকে থেকে যেতে, কিন্তু ফাইজা এক প্রকার জোর করেই একা চলে এসেছে। তাছাড়া ওর একা চলার অভ্যাস আছে। শর্টকাটে যাওয়ার জন্য এই রাস্তায় এসেছিল। কিন্তু সব সময় আমরা ভুলে যাই, যেটা আমরা তাড়াতাড়ি করতে যাই সেটাই উল্টো আরো দেরি করিয়ে দেয়। এই রাস্তায় ঢুকতেই কোথা থেকে এই ছেলে এসে মাথা ধরে টলতে টলতে ওর গায়ের উপর পড়ে যায়, আর ছেলেটার হাত লাগে ওর শরীরের আপত্তিকর জায়গায়। তাতেই ফাইজার রাগ ওঠে। ব্যাস, কষিয়ে একটা থাপ্পড়, সাথে সাথে ছেলেটা অজ্ঞান। বর্তমানে ফাইজা ছেলেটাকে আর ধরে রাখতে পারছে না। সারা শরীর অবশ হয়ে গেছে। ছেলেটা তার পুরো শরীরের ভার ফাইজার উপর ছেড়ে দিয়ে মাথাটা ওর কাঁধে হেলিয়ে রেখেছে, আর ফাইজা তার কোমর 2 হাতে পেঁচিয়ে শক্ত করে ধরে দাঁড়িয়ে আছে। আল্লাহ, এটা কোনো মানুষের বডি নাকি স্টিলের বডি? যেমন শক্ত তেমনই ভার। আমার কাছে পানির বোতলও নেই, থাকলে ঝামটা মেরে জ্ঞান ফিরিয়ে এই আপদ বিদায় করতাম। আমার মাথা ঘুরছে, আমি আর একে নিয়ে দাঁড়িয়ে থাকতে পারবো না। ও আল্লাহ, কই তুমি, আমাকে বাঁচাও। কাঁদো কাঁদো মুখে আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে নিজের আর্জি জানালো সে। পেছন দিকে ঘাড়টা হালকা কাত করে দেখলো একটা বৈদ্যুতিক পিলার। অনেক কষ্ট করে ছেলেটাকে ধরে পেছনে পিছিয়ে পিলারের সাথে হেলান দিল। এতে কিছুটা হলেও স্বস্তি মিলল তার। হঠাৎ ছেলেটা পড়ে যেতে নিলে মাথার পেছনে ধরে তাকে আটকে ফেলল ফাইজা। তখনই ওর মনে হলো ওর হাত দুটো ভেজা। এক হাতে ছেলেটাকে ধরে আরেক হাত সামনে আনতেই আটকে উঠল সে। রক্ত! পিলারের মাঝ বরাবর টিমটিমে একটা আলো জ্বলছে। সেই আলোতে সে দেখতে পেল তার হাতে রক্ত লেগে আছে। রক্ত দেখে বেশ ঘাবড়ে গেল ফাইজা। আশেপাশে তাকিয়ে কিছু একটা খুঁজতে লাগলো। মাথাটা কচ্ছপের মতো করে পিলারের ওপাশে ভালো করে লক্ষ্য করে দেখলো সেখানে একটা বাইক উল্টে পড়ে আছে। এতক্ষণে পুরো বিষয়টা পরিষ্কার হলো ফাইজার কাছে। ছেলেটা অ্যাক্সিডেন্ট করেছে। দ্রুত বাইক চালাতে গিয়ে বৈদ্যুতিক পিলারের সাথে ধাক্কা খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে ছেলেটি, যার কারণে মাথার পেছনে ভীষণ আঘাত পেয়েছে। এরপর যখন কোনো মতে সেখান থেকে উঠে মাথা ধরে টলতে টলতে রাস্তায় চলতে লাগলো, তখনই ফাইজার উপর পড়ে যায়। তারপর ফাইজা এক থাপ্পড় বেচারাকে অজ্ঞান করে দিল। ফাইজা বিষয়টা বুঝতে পেরে মুচকি হাসলো। নয়তো তার মতো একটা পাতলা মেয়ের থাপ্পড়ে কোনো ছেলে অজ্ঞান হয়ে যাবে, এটা সে কিছুতেই মানতে পারছিল না। যদি অজ্ঞান করতে পারতো তাহলে সবার আগে তার সো কল্ড বিএফটাকে থাপ্পড় মেরে অজ্ঞান করে ফেলতো। ও আল্লাহ, আর কতক্ষণ এই লোহার বস্তাকে ধরে থাকবো? এবার তো আমাকে কোনো পথ দেখাও। ফাইজার আরজি আল্লাহ এবার কবুল করে নিলেন। ছেলেটার পকেটে থাকা মোবাইলটা শব্দ করে বেজে উঠল। তাতেই যেন ফাইজা আশার আলো দেখলো। এতক্ষণ চিন্তায় সে মোবাইলের কথা ভুলেই গিয়েছিল। মনে থাকলে তো কাউকে কল করে সাহায্য চাওয়া যেত। খুব সাবধানে ছেলেটার পকেট থেকে মোবাইল বের করলো ফাইজা। ওর নড়াচড়া যাতে ছেলেটা পড়ে না যায় তাই এত সাবধানতা। মোবাইল হাতে নিয়ে দেখলো স্ক্রিনে R2 শব্দ ভাসছে। সেদিকে খেয়াল না দিয়ে তড়িঘড়ি করে কলটা রিসিভ করলো ফাইজা। রিসিভ করতে অপর পাশ থেকে ঝাঁঝালো কণ্ঠে একজন বলে উঠল, আকাশ, তোর আসতে আর কত দেরি হবে? তুই অলরেডি 15 মিনিট দেরি করে ফেলেছিস। আর কত দেরি করবি ইয়ার? একটা দিনও তাড়াতাড়ি কিছু করতে পারিস না। ওদিকে সব অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেছে।
জলদি চলে আয়। হ্যালো, কে বলছেন? ইয়ার, মজা করছিস এখন? এখন কি মজা করার সময়? তুই কোথায়? একটু থেমে কিছু একটা ভেবে 1 মিনিট, কে আপনি? ফাইজা কাপা কাপা গলায় কথাটা বলার পরও রোদের হুঁশ ছিল না। যখন তার মনে হলো আকাশের বদলে কলটা রিসিভ করেছে একটা মেয়ে, তখন রোদের সম্ভিত ফিরল। হ্যালো, আপনি কে বলছেন? আকাশ কোথায়? আপনি আকাশের কল কেন রিসিভ করছেন? ওকে মোবাইল দিন। দেখুন, আমার কথাটা শুনুন। কি কথা শুনবো আপনার? ওকে মোবাইলটা দিন। আজকের দিনেও ও কেন মেয়ে নিয়ে পড়ে আছে? ও কি জানে না ওর সময় মতো এসে না পৌঁছালে কত বড় লস হয়ে যাবে? আপনি ওকে মোবাইলটা দিন। আজ ওর একদিন কি আমার একদিন। প্লিজ আপনি শান্ত হন। আপনি যেমনটা ভাবছেন তেমন কিছুই না। তেমন কিছু নয়তো কেমন কিছু? আজ ওকে পেলে একটা হাড্ডিও আস্ত রাখবো না। আমাকে কি পুরো কথাটা বলতে দেবেন? তখন থেকে কি শুরু করেছেন? আপনার সাথে একটা মেয়ে কথা বলতে চাইছে আর আপনি তার কথা না শুনে একের পর এক কথা শুনিয়েই যাচ্ছেন। প্লিজ লেট মি ফিনিশ। ফাইজা জোরে চিৎকার করে কথাগুলো বলে উঠল। ফাঁকা জায়গা থাকায় ওর কথাগুলো বারবার সামনে দেওয়ালে বাড়ি খাচ্ছে। অপর পাশে থাকা রোদ চুপ হয়ে গেল। জি বলুন। আকাশ আপনার কি হয়? জানে জিগার। জি। আমার জানে জিগার দোস্ত। ও আচ্ছা, সে অ্যাক্সিডেন্ট করেছে। তার মাথার পেছন দিয়ে প্রচুর রক্ত পড়েছে। প্লিজ আপনি যেখানেই থাকেন দ্রুত চলে আসেন। ওনাকে হসপিটালে নিতে হবে, নয়তো অবস্থা খারাপ হয়ে যাবে। আমি 10 মিনিট ধরে ওনাকে নিয়ে দাঁড়িয়ে আছি, আর পারছি না। হোয়াট? কি বলছেন আপনি? কি করে হলো? কখন হলো? ও কেমন আছে? আপনি এখন কোথায়? ঠিকানা দিন, আমরা এখনই আসছি। প্লিজ শান্ত হন, আমি ঠিকানা বলে দিচ্ছি, আপনি জলদি চলে আসুন। ফাইজা ঠিকানা বলে দিল। তবে রোদ ওকে কল কাটতে মানা করলো। রোদ যে ব্যস্ত হয়ে পড়েছে তা ওর কণ্ঠস্বর শুনে বুঝে ফেলেছে ফাইজা। মিনিট 10-এর মধ্যেই দুটো ব্ল্যাক কার ঘূর্ণিঝড়ের গতিতে এসে ফাইজার সামনে থামলো। গাড়ি দুটো থামতেই দুটো ছেলে দৌড়ে ফাইজার সামনে এসে আকাশকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। 4 জন মানুষ 2 গাড়ি নিয়ে কেন এসেছে তা বুঝলো না ফাইজা। একটা গাড়ি নিয়ে আসলেই তো হতো। তবে এসবে বেশি মাথা ঘামালো না সে। দুজন আকাশকে ধরাধরি করে গাড়িতে উঠালো। অবশেষে ফাইজা পুরোপুরি স্বস্তি পেল। পিলারের সাথে হেলান দিয়ে বড় বড় নিঃশ্বাস নিল। বেচারি হয়রান হয়ে গেছে। হাই, আমি রোদ, আকাশের ফ্রেন্ড। একটু আগে আপনি আমার সাথেই কলে কথা বলেছেন। আপনাকে কি বলে ধন্যবাদ দেব তার ভাষা আমার জানা নেই। তারপরেও বলবো অনেক অনেক ধন্যবাদ। আপনি না থাকলে হয়তো আজকে আকাশের বড় কোনো ক্ষতি হয়ে যেত। ধন্যবাদ দেওয়ার কিছুই নেই। ওনার জায়গায় অন্য কেউ হলেও আমি সেম কাজটাই করতাম। যদি ধন্যবাদ দিতেই হয় তাহলে আল্লাহকে দিন। আল্লাহর কাছে শুকরিয়া যে উনি আমাকে সঠিক সময় এখানে পাঠিয়েছেন। এই নিন ওনার মোবাইল। এত কথা না বলে ওনাকে জলদি হসপিটালে ভর্তি করুন। এত কিছুর মধ্যে ফাইজা শান্তভাবে থাপ্পড়ের কথাটা এড়িয়ে গেল। যদিও সে অ্যাক্সিডেন্ট করেছে, তারপরেও তো ওর থাপ্পড় খেয়ে আকাশ পুরোপুরি অজ্ঞান হয়েছে। সেই বিষয়টা এদের বললে ওর খবর নিয়ে ফেলবে। তাই ফাইজা খুব সাবধানে সেই বিষয়টা চেপে গেল। আপনাকে বাসায় পৌঁছে দেই, চলুন। নো থ্যাঙ্কস, আমি একা যেতে পারবো। আমার রাতে একা চলার অভ্যাস আছে। আমাদের এত বড় উপকার করলেন, এতটুকু সাহায্য তো করতেই পারি। লাগবে না, মাত্র 3 মিনিট হাঁটলে আমার বাসায় পৌঁছে যেতে পারবো। রোদ কোনো কথা বাড়ালো না। দুজন গাড়ি করে আকাশকে নিয়ে হসপিটালের দিকে চলে গেছে। এবার ফাইজা বুঝলো দুটো কার আনার লজিক। আরেকজন ছেলে মোবাইলে কারোর সাথে কথা বলছে। উচ্চস্বরে কথা বলায় তা ফাইজার কর্ণগোচর হয়েছে। বর্ষণ, সবকিছু কি কমপ্লিট? কোন হসপিটালে নিবে আকাশকে? আপাতত আকাশকে গুলশানের ইউনাইটেড হসপিটালে ভর্তি করাতে বলেছে। বাকিটা ওরা দুজন এসে সামলাবে। জলদি চল, এখান থেকে যেতে হবে। আসছি মিস, সাবধানে যাবেন। নিশ্চয়ই, আল্লাহ হাফেজ। হঠাৎ রোদের ব্লেজারে আইএস লেখা লোগো দেখে ফাইজার মনে হলো এটা সে কোথাও যেন দেখেছে। ততক্ষণে রোদ ও ফাইজা দুজনেই পেছন দিকে ঘুরে গেছে। ফাইজা দ্রুত পেছনে ঘুরে অবাক হয়ে, আপনারা কি আইএস গ্যাং এর সাথে কানেক্টেড? মানে আপনার ব্লেজারে যে তাদের লোগো আছে, শুধুমাত্র তো এই লোগো ওই গ্যাং এর কাছেই থাকে। ফাইজা পেছন ঘুরে কথাগুলো বলল ঠিকই, কিন্তু ততক্ষণে গাড়িগুলো যেভাবে ঘূর্ণিঝড়ের গতিতে এসেছিল সেভাবেই হাওয়া। ভালো, একটা বন্ধু যতই ভুল করুক তাকে ভুলে যাবেন না। কারণ পানি যতই ময়লা হোক, আগুন নিভাতে সেই পানি সবচেয়ে বেশি কাজে লাগে। না, এ হতে পারে না। আমি থাকতে আমার আকাশের কিছু হতে। কেবিনের দরজার সামনে দাঁড়িয়ে অনেকটা চেঁচিয়ে কথাটা বলে উঠল চৈতি।
কেবিনের ভেতর থাকা 5 জোড়া উৎসুক চোখ তার দিকে নিবদ্ধ। চৈতি আরেকবার চেঁচিয়ে ওঠার আগে বর্ষণ বিরক্তি মাখা কণ্ঠে বলল, এই চিংড়ি চুপ কর। চৈতি ভেতরে ঢুকে আকাশের দিকে তাকাতেই তার চোখ ছানা ভরা। মাথায় ব্যান্ডেজ, হাতে ক্যানুলা, অথচ সে গুটিসুটি মেরে স্যালাইনের স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে আছে। আর ওর বেডে হাত পা ছড়িয়ে হৃদয়, মেঘ, বর্ষণ, রোদ, 4 জন যে যেভাবে পেরেছে সে সেভাবে চিৎকার হয়ে শুয়ে বা বসে আছে। ওদের 5 জনের বন্ধুত্বের কথা চৈতি ভালো করেই জানে। 5টা ছেলেই যেন 5 জনের জানের টুকরা। চৈতি চুপচাপ আকাশের পাশ ঘেঁষে দাঁড়িয়ে অভিনীত গলায় বলল, আকাশ, আমি তোমায় কিছু হতে দেব না। আকাশ কপাল কুঁচকে বিরক্তি প্রকাশ করলো। এমনিতেই দাঁড়িয়ে থাকতে থাকতে তার পা ব্যথা করছে, তার মধ্যে এমের ঢঙের পেঁচাল শুরু হয়েছে। আকাশ বাজখাই গলায় বলল, দূরে সর, নয়তো লাথি খাবি। চৈতি ভেঙচি কেটে হৃদয়ের পাশে বসে পড়ল। চৈতি ওর পাশে বসতেই হৃদয় চোখ মুখ সরু করে বিদ্যুতের গতিতে সেখান থেকে উঠে গেল। সে গিয়ে রোদের পাশে বসলো। চৈতিকে হৃদয়ের একদম গায়ে পড়া মেয়ে মনে হয়, আর গায়ে পড়া মেয়ে তার একদম সহ্য নয়। চৈতি সেদিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে বিড়বিড় করে বলল, ঢং। চৈতি এবার মেঘের পাশে কিছুটা ঘেঁষে বসলো। মেঘ কিছুটা দূরে সরলো, সেখান থেকে উঠলো না। সে মনোযোগ দিয়ে মোবাইলে কিছু একটা করছে। চৈতি উকি মেরে দেখলো সে ক্যান্ডি ক্রাশ খেলছে। তীক্ষ্ণ চোখে প্রতিটা ক্যান্ডির দিকে তাকিয়ে কিছু সময় পর পর মেঘ একটা চাল দিচ্ছে, মনে হচ্ছে দাবার গুটি চালছে। এতে চৈতি বেশ বিরক্ত হলো। মেঘের সবকিছুতেই এমন ধীরস্থির ভাব, কোনো বিষয় নিয়ে সে তাড়াহুড়ো করে না। চৈতি বিরক্ত হয়ে মোবাইল থেকে চোখ সরিয়ে নিল। তখন সে কোণার দিকে রোদকে দেখতে পেল। রোদ প্যান্টের পকেট থেকে সবে একটা গাজর বের করে কামড় বসিয়েছে। চৈতি হাত নাড়িয়ে ওর মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করলো। হেই বানি, 1 ক্যারট প্লিজ। রোদ খাওয়া থামিয়ে প্যান্টের পকেটে হাত দিয়ে ঠোঁট উল্টে মাথা নেড়ে বোঝালো তার কাছে আর কোনো গাজর নেই। হাতে থাকা গাজরে আরেকটা কামড় বসিয়েছে, কচমচ করে খেতে লাগলো। সে চাইলে গাজরের বাকি অংশটুকু দিতে পারতো, কিন্তু গাজর নিয়ে তার কারোর সাথে ভাব নেই। চৈতি আকাশের দিকে তাকিয়ে গাজালানো হাসি দিয়ে জিজ্ঞেস করলো, তুমি বেড থেকে উচ্ছেদ কেন? এটা ওর শাস্তি। কেন? মেঘের দিকে একবার তাকিয়ে, গতকাল ওর জন্য অনেক বড় একটা লস হয়েছে তাই। কিসের লস? এত প্রশ্ন করিস কেন? তোকে কি আমরা কৈফিয়ত দিতে বাধ্য? এত প্রশ্ন করিস কেন? তোকে কি আমার কৈফিয়ত দিতে বাধ্য? আমি কৈফিয়ত নিতেও চাইনি, কৌতূহল হয়েছে তাই জিজ্ঞেস করেছে। একদম ঠিক করেছে। তোমাকে দাঁড় করিয়ে রেখে আজ সারাদিন তুমি এভাবে দাঁড়িয়ে থাকো, তা তোমায় এই শাস্তিটা কে দিল? মেঘ ভাইয়া নাকি? গাজরের শেষ কামড় দিয়ে জোর গলায় হৃদয় ভাই দিয়েছে। চৈতি খিলখিল করে হেসে হৃদয়ের দিকে তাকালো। হাসির শব্দে হৃদয় ভ্রুকুচকে চৈতির দিকে তাকালো। দুজনের চোখে চোখ পড়তেই চৈতি দ্রুত চোখ নামিয়ে নিল। কখন জানি আবার চোখের সাদা অংশ লাল করে অগ্নিদৃষ্টিতে তাকায় সেই ভয়ে। চৈতি ফের আকাশের দিকে তাকিয়ে বলল, একদম ঠিক হয়েছে। আকাশ চোখ গরম করে চৈতির দিকে তাকালো। চৈতি মুখ চোখা করে হাত দিয়ে 2 কান ধরে জিব্বা দেখিয়ে ভেঙচি কাটলো। কথায় কথায় ভেঙচি কাটা এই মেয়ের বদ অভ্যাস। আকাশের ইচ্ছে করছে চৈতিকে যদি ফুটবলের মতো করে একটা পেনাল্টি শট মারতে পারতো, তাহলে এতক্ষণে তার কার্যসিদ্ধি করে ফেলতো। কিন্তু তা সম্ভব নয়। দাঁড়িয়ে থাকতে থাকতে তার পা ধরে যাওয়ার উপক্রম। মেঘের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো মুখে বলল, মেঘ, এবারের জন্য মাফ করে দে। ক্যান্ডি ক্রাশের শেষ চাল দিতে দিতে ধীর কণ্ঠে মেঘ বলল, শাস্তিটা যেহেতু আমি দেইনি, তাই মওকুফ করার কোনো চান্স আমার হাতে নেই। যে দিয়েছে তাকে বল। আকাশ অসহায় চোখে হৃদয়ের দিকে তাকালো। হৃদয় আগে থেকেই ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই দিকে তাকিয়ে আকাশ দমে গেল। মনে মনে যে কথাগুলো সাজিয়েছিল হৃদয়কে বলার জন্য সব ফুস করে উড়ে দিয়ে গোলমাল পাকিয়ে দিল। এই ছেলেটা প্রচন্ড রাগী। অকারণে রাগতে সে বেশ পটু। ওর রাগকে বাকি 4 জন কম বেশি ভয় পায়। আকাশ যা করেছে তাতে বড় মুখে কথা বলার মতো সাহস তার নেই। তবুও মনে মনে বেশ কিছু সাহস কুড়িয়ে হৃদয়কে কিছু বলতে নিলে ওর আগে হৃদয় গম্ভীর কণ্ঠে বলল, একটা শব্দ মুখ দিয়ে উচ্চারণ করবি, তাহলে স্যালাইনের ট্যান সহ তোকে বাইরে ফেলে আসবো। আকাশ কুকড়ে চুপ হয়ে গেল। এই ছেলে এক কথার মানুষ, যা বলবে তাই করবে। তাই এখন তার উচিত কোনায় গুটিসুটি মেরে দাঁড়িয়ে থাকা। চৈতি আকাশের দিকে তাকিয়ে দাঁত বের করে হাসি দিয়ে বলল, একদম ঠিক হয়েছে। আকাশ রেগে মেগে সামনে এগিয়ে আসতে নিলে ক্যানোলায় টান লাগায় আহ শব্দ করে কুকড়িয়ে উঠল। এতটুকু এনাফ। পুরো রুমের পরিবেশ বদলে গেল। বাকি 4 জন ছুটে এসে ব্যস্ত হয়ে গেল কি হয়েছে বলে। চৈতি এই বিষয়টা বেশ উপভোগ করে। একটু আগে কি ছাড়ি দিচ্ছিল, আর এখন সবাই হাইপার হয়ে গেছে। সবাই মিলে আকাশকে বালিশে হেলান দিয়ে আতশো অবস্থায় বেড়ে বসালো। বানি, জুসের গ্লাসটা দে তো। ফলের প্লেট কোথায়? সবাই হুলস্থুল করে জুসের গ্লাস, পানি, ফল, স্যুপের সন্ধানে নেমে পড়ল।
পড়ল বিপাকে। এখন যে তার উপর খাবারের অত্যাচার চলবে এমন জানলে সে তো মুখ দিয়ে এই ছোট আহ শব্দটাও উচ্চারণ করতো না। সবাই ব্যস্ত হয়ে আকাশকে খাওয়াতে লাগলো। চৈতি মুগ্ধ চোখে 5 বন্ধুর কাণ্ড কারখানা দেখতে লাগলো। গতকাল থেকে শৈত্যপ্রবাহ পড়েছে। সারা দেশের কোথাও সূর্যের দেখা পাওয়া যায়নি। ঢাকা শহরটা মনে হচ্ছে সাদা চাদরে আবৃত হয়ে গেছে। সাথে কনকনে উত্তরের হিমেল হাওয়া তো আছেই। হুট করে শীতটা পড়ে গেল। জনজীবন থমকে গেছে। ঠান্ডায় জমে যাওয়ার জোগাড়। টিভি, নিউজ পেপারে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেদিকে চোখ কান যায় সেদিকেই শীতের আগমনী বার্তা। মুখটা ওড়নায় মুছে ছেলের কপালে চুমু খেলো সুমনা। এতটুকু হেঁটে হয়রান হয়ে গেছে। ছোট 6 মাসের বাচ্চাটাকে কোলে নিয়ে হাঁটতে হাঁটতে বারবার হাঁপিয়ে উঠছে। শীতের মধ্যেও তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। তার পাতলা গড়নের কঙ্কালসার শরীরটা আর হাঁটতে সায় দিচ্ছে না। কিন্তু বেঁচে থাকার তাগিদে কাজ করতেই হবে। এখান থেকে তার কর্মস্থল গার্মেন্টসটা অনেক দূরে। টাকার অভাবে রিকশা যাওয়া হয় না। যে টাকায় রিকশায় যাবে সেই টাকায় 1 কেজি আটা কিনতে পারবে। গরিবের আবার এত বিলাসিতা চলে না। তার স্বামী ভোরে রিকশা নিয়ে বের হয়েছে। একটু ভালো থাকার অদম্য বাসনা নিয়ে ঢাকা শহরে এসেছে তারা। জীর্ণ শীর্ণ একটা মোটা মলিন তোয়ালে দিয়ে বাচ্চাটাকে পেঁচিয়ে রেখেছে। কুয়াশার কারণে সামনের কিছু দেখা যাচ্ছে না। তোয়ালেটা আরো ভালো করে জড়িয়ে ছেলেকে নিজের সাথে মিশিয়ে নিল। সেদিকে ভ্রুক্ষেপ না করে দ্রুত পায়ে হাঁটতে লাগলো সুমনা। বাজানের ঘুম ভাঙছে, কেন উঠলো না মায়? এখন তো জ্বালাতন করবা। আর একটু ঘুমাইলে কি হইতো? আজ এত তাড়াতাড়ি উঠতে কে কইলো কও তো? দেখছো বাইরে কি শীত? বাড়িতে একটা মানুষ থাকলে তোমার রাইখা আসতাম, এই শীতের মধ্যে আনতাম নি, কিন্তু কেউ তো নাই। ছেলে ঘুম থেকে উঠে যাওয়ায় তার সাথে নানা কথা জুড়ে রাস্তার কিনারা ঘেঁষে হাঁটতে লাগলো সুমনা। পেছন থেকে বাইক আসার শব্দ পেতেই আরেকটু কিনারে চলে গেল। কুয়াশা ভেদ করে তার দৃষ্টিতে কিছু পড়লো না। চারপাশ শুধু সাদা আর সাদা। হঠাৎ করে বাইকটা এগিয়ে এসে পেছন থেকে একজোড়া হাত তার কোলে থেকে শিশু বাচ্চাটাকে ক্ষিপ্র গতিতে ছোঁ মেরে নিয়ে কুয়াশার অতলে তলিয়ে গেল। সুমনা হতভম্ব হয়ে চিৎকার জুড়ে দিল। রাস্তায় বসে বিলাপ করে কান্না জুড়ে দিল। ও বাজান রে, আমার কোল খালি কইরে দিয়ে গেল রে, কেউ আমার বাজান রে ফিরাইয়া দেন ও আল্লাহ। ফাঁকা জায়গায় এক অসহায় মায়ের আর্তনাদ কারো কানে পৌঁছালো না। বিয়ে করলে একটা আনরোমান্টিক ছেলেকেই করব, যে বৃষ্টি দেখলে কানের কাছে এসে বলবে না চলো বৃষ্টিতে ভিজি, বরং আমি যখন আনমনে জানালা দিয়ে হাত বাড়িয়ে বৃষ্টির ফোঁটাগুলো অনুভব করব তখন ধমক দিয়ে বলবে করছোটা কি, ঠান্ডা লেগে যাবে তো, না তোমাকে নিয়ে আর পারি না। প্রচণ্ড গরমে আমি যখন তার পাশাপাশি হাঁটতে হাঁটতে হায়রান হয়ে যাব তখন অন্য রোমান্টিক ছেলেদের মতো হুট করে কোলে না তুলে হাতে পানির বোতল দিয়ে বলবে পানি খেয়ে একটু জিরিয়ে নাও, তারপর না হয় হাঁটা যাবে। কিচেনে রান্না করার সময় পেছন থেকে জড়িয়ে না ধরে অ্যাপ্রন পরতে পরতে আমার পাশে এসে বলবে রান্নাটাও পারো না, আচ্ছা কোনো সমস্যা নেই, আমি শিখিয়ে দিচ্ছি, হাতে হাতে কাজ করে দিলে তোমার ওপর চাপ কমবে। মৃদুমন্দ বাতাসে আমি যখন বারান্দায় দাঁড়িয়ে থাকব তখন কাঁধে তার থুতনি রেখে খানিকটা কড়া সুরে বলবে ভেতরে চলো, নয়তো অসুখ করবে, আমি রাত জেগে তোমার সেবা করতে পারবো না। তার কথা শুনে আমি গাল ফুলিয়ে বসে থাকব। ভীষণ অভিমান হবে আমার। সে গাল দুটো টেনে মুচকি হেসে বলবে রাগ করো না পাগলি, আমি তো তোমার ভালোর জন্য বলছি এসব, যাতে করে তুমি অসুস্থ না হয়ে যাও। তুমি অসুস্থ হলে কি আমার ভালো লাগবে? সকালে যে আতপোড়া রুটি কপালে জোটে তাও জুটবে না। আমি প্রচণ্ড রেগে 2 হাতে তার বুকে মৃদুতালে বাড়ি দিতে থাকব। তখনও সে আমাকে জড়িয়ে ধরবে না। আমি তখন চিমটি খেটে তার বুকে লুটিয়ে পড়ব। না, তাকে কোনো 6 ফিট উচ্চতার, জিম করা বডির, ফর্সা রঙের, নায়কের মতো চেহারার অধিকারী হতে হবে না। সে কালো হোক, তাতে আমার সমস্যা নেই, তবে তার পুরো মন জুড়ে আমার বিচরণ থাকতে হবে। সে আমাকে ভীষণ ভালোবাসবে, কিন্তু কখনো বুঝতে দিতে চাইবে না। আমি এমন একটা আনরোমান্টিক ছেলেকে জীবনসঙ্গী হিসেবে পেতে চাই যে আমার বিষয়ে প্রচুর লয়াল হবে। পাপড়ি এক লম্বা রচনা বলে থামলো। পাপড়ির কথা ব্রুজোরা কুচকে তাকালো সানিয়া। সানিয়ার কাছে জামাই মানে হলো রোমান্টিক ছেলে। এই মুহূর্তে পাপড়িকে তার পাগল মনে হচ্ছে। সানিয়া বালিশে হেলান দিয়ে হাই তুলতে তুলতে বলল হয়েছে বল, এবার থাম। তোর এই বিশাল বক্তৃতা শুনতে শুনতে আমি হয়রান। তবে দেখিস এমন জামাই তোর কপালে জুটবে না। আমি দোয়া করলাম তুই যেন একটা রোমান্টিক জামাই পাস, যেন তোকে সকাল বিকাল সন্ধ্যা যে কোনো সময় পেলেই রোমান্টিক অত্যাচার করবে। তুই জীবনে আমার জন্য ভালো কিছু চাইলি না। তোর মতো কাজিন থাকার চেয়ে না থাকা ভালো। আমি কত সুন্দর করে আমার মনের ফিলিংসগুলো জানালাম, আর তুই দিলি 1 মগ পানি ঢেলে। 1 মগ না রে পাগলি,
এক বালতি। দেখিস তুই এমন দোয়া দিলি না, তোর কপালে একটা লুচ্চা জামাই পড়বে। মিলিয়ে নিস তুই। এই না, ছিছি, এমন বাজে দোয়া করিস না বোন। আমার দোয়া আমি ফিরিয়ে নিচ্ছি, তোরটাও তুই ফিরিয়ে নে। তা হচ্ছে না। তবে রে পাজি। সানিয়া হেলান দেয়া বালিশ তুলে পাপড়িকে মারতে লাগলো। পাপড়ি ওর হাত থেকে বাঁচতে সারা রুম চক্কর মারতে শুরু করলো, সাথে দুজনের হাসির ঝংকার। কিচেন থেকে পাপড়ির মায়ের গলার আওয়াজ পাওয়া যাচ্ছে, কিন্তু তাদের সেদিকে ভ্রুক্ষেপ নেই। গত সপ্তাহে বিভিন্ন স্থান থেকে প্রায় ডজন খানেক ছোট বাচ্চা ছিনতাই হয়ে গেছে। হ্যাঁ, অবাক করার মতো কথা হলো এটাই ঘটেছে। ঢাকা শহরের বিভিন্ন অলিগলিতে মায়ের কোল থেকে বাচ্চা ছিনিয়ে নিয়ে ঘন কুয়াশার আড়াল হয়ে যায় দুষ্কৃতিকারীরা। তারপর তাদের খোঁজ কেউ বলতে পারে না। বাচ্চা হারানো পরিবারে নেমে এসেছে শোকের মাতম। তবে আশ্চর্যের বিষয় হলো, বাচ্চা হারানো স্বজনরা বেশিরভাগই খেটে খাওয়া সাধারণ মানুষ। কে বা কারা এর সাথে সংযুক্ত আছে তা এখনো জানা যায়নি। বাইক থেকে ছো মেরে বাচ্চা নিয়ে মুহূর্তের মধ্যে হাওয়া হয়ে যায়। একজন বলেছে বাইকে দুজন থাকছে, তাদের পরনে কালো পোশাকে আবৃত থাকায় কেউ মুখ দেখেনি। ঢাকা মহানগর পুলিশের প্রধান জানিয়েছেন তারা তদন্ত চালাচ্ছেন। আপনারা দেখছেন ফিরতি টিভি নিউজ। ফিরছি বিজ্ঞাপনের পরপরই। টিভির দিকে তাকিয়ে খুব মনোযোগ সহকারে 5 বন্ধু ব্রেকিং নিউজ দেখছিল। প্রত্যেকের কপাল কুঁচকে গেছে। মেঘকে একটু বেশি চিন্তিত দেখা যাচ্ছে। হৃদয় মেঘের পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, অদ্ভুত বিষয় তাই না? একটু বেশি অদ্ভুত। রোদ গাজর নিয়ে বসে আছে। এই মুহূর্তে সে গাজরে কামড় বসাবে নাকি রেখে দেবে সেই চিন্তায় বিভোর। বর্ষণ টিভির থেকে নজর সরিয়ে মোবাইল নিয়ে বসলো। আকাশ সামনে চেয়ারে পা তুলে পেছনে মাথাটা হেলিয়ে দিল। সকালে সে হাসপাতাল থেকে রিলিজ পেয়েছে। কোনো বিষয় নিয়ে তারা ততক্ষণ মাথা ঘামায় না যতক্ষণ না সেটা নিয়ে মেঘ মাথা ঘামায়। মেঘ একবার সবার দিকে চোখ বুলিয়ে কপালের ডান পাশটা এক আঙুলে চেপে ধরলো। হৃদয় তার পাশেই দাঁড়িয়ে আছে। ঠিক তখনই একটা ছেলে ভেতরে ঢুকে মেঘকে উদ্দেশ্য করে বলল, বড় ভাই, দুজন আপনার সাথে দেখা করতে এসেছে। কে এসেছে? 20 বছর বয়সী এক মেয়ে আর তার স্বামী। কেন? আমি তো তা জানি না। বলল আপনার সাথে তাদের কথা আছে। অনেক কষ্ট করে আপনাদের খোঁজ খবর নিয়ে এখানে এসেছে। অনেক বিপদে পড়েছে তারা। আপনারাই পারেন তাদেরকে বাঁচাতে। তুমি যাও, আমরা আসছি। ছেলেটি আচ্ছা বলে মাথা দুলিয়ে সেখান থেকে চলে গেল। কোন বিষয়ে কথা বলতে পারে? তোরা কি সন্দেশ করেছিস? বাচ্চা ছিনতাই হওয়ার বিষয়। সামনের চুলে হাত বুলাতে বুলাতে মেঘ বলল, বাচ্চা। অন্য কিছু তো হতে পারে। মেঘ একগালে হাসলো। ওর হাসিতে রহস্যের গন্ধ পেল হৃদয়। এরকম করে মেঘ তখনই হাসে যখন কোনো রহস্য খুঁজে পায়। আমাদের এদিক থেকে গত 3 দিনে 3টা বাচ্চা ছিনতাই হয়েছে। আমি শিওর ছিলাম সেই বাচ্চা খুঁজতে কেউ তো আইএস গ্যাংয়ের খোঁজ অবশ্যই করবে। সবাই কথার যুক্তি বুঝতে পেরে মাথা নাড়ল। মেঘ যুক্তি ছাড়া কথা বলে না। ওদের 5 জনের মধ্যে সবচেয়ে বিচক্ষণ মেঘ, তাই তাকেই গ্যাংয়ের প্রধান বানানো হয়েছে। আইএস মানে হলো ইন্টারন্যাশনাল সলিউশন। সাধারণ মানুষের কাছে এটি একটি প্রিয় গ্যাং। অনেকটা মাফিয়াদের মতো হলেও তারা কোনো কালো ধান্দায় নেই। তাদের মূল কাজ অসহায় মানুষদের সাহায্য করা, আড়াল থেকে কাজ করাই তাদের লক্ষ্য। 5 বন্ধু এতিমখানায় একসাথে বড় হয়েছে। রোদ সবার ছোট বলে সবার আদরের। ওর কাজ সারাদিন টোটো করে ঘুরে গাজর খাওয়া। তবে মেঘ মাঝে মাঝে ওকে মিশনে পাঠায়, কারণ মানুষের মন জয় করার চমৎকার গুণ রোদের আছে। আমাদের নিচে যাওয়া উচিত। তারা কতক্ষণ বসে থাকবে? চল সবাই। সবাইকে বসিয়ে দিয়ে কাবার্ড খুলে, এগুলো পরে নে, কেউ যেন আমাদের চিনতে না পারে। আমি বুঝি না এসব করার মানে কি। আমরা এদের সাহায্য করেছি, তারা কেন এসব জানবে না? জানলে তো আমাদেরই ভালো। ব্লেজার পরতে পরতে ধমকে সুরে, তুই এখনো বেকার রয়ে গেলি, আমার কাউকে জানানোর জন্য সাহায্য করি না। বর্ষণ কোনো উত্তর না দিয়ে বিরক্তি ভরে মুখ বাঁকালো। মেঘ তৈরি হয়ে সবার দিকে তাকালো। সবাই কি তৈরি? সবাই একসাথে চিৎকার করে বলল, তাহলে বের হওয়া যাক। সুমনাও তার স্বামী রাকিব ফোমের গদিওয়ালা চেয়ারে বসে আছে। সুমনার চোখ দুটো লাল হয়ে আছে, মুখটা ফোলা ফোলা। তার 6 মাসের বাচ্চাটা ছিনতাই হয়ে গেছে গতকাল সকালে। তারপর থেকে সে পাগলামি শুরু করেছে। রাকিব অনেক কষ্টে তাকে সামলিয়েছে। সুমনা আবারও ফুফিয়ে উঠতেই রাকিব কিছুটা ধমকে সুরে বলল, চুপ কর দেহি। এখন কানলে কি আমগো পোলায় ফিরত আইব? তখন সাবধানে থাকলে এমনটা হইতো না। এখন আল্লাহ আল্লাহ কর, যাতে সব সামলাই উঠতে পারস। তারা জানি আমগো পোলাডারে খুঁজা পায়। ওনার কোনা ধরে কাঁদতে কাঁদতে, আপনি কি মানুষ? আমাগোর পোলাটায় ছিনতাই হইয়া গেছে আর আমি চুপ কইরা বইয়া থাকবো? আমার কলিজার টুকরাটা ওরা নিয়ে গেছে, আল্লাহই জানে। আমরা পামুনি, কই আছে, কেমন আছে, আল্লাহ ছাড়া কেউ জানে?
কানলে যদি আয়া পড়তো তাহলে আমিও তোর লগে সুর কইরা কানতাম। এখন থাম, হুদাই চোখের পানি নষ্ট করিস না। আল্লাহ আপনারে কোন মাটি দিয়ে বানাইছে? এমন কথা কেমনে কইলেন? আমি হুদাই চোখের পানি নষ্ট করতেছি। 10 মাস 10 দিন পেটে ধরছি আমি, আপনি না। আপনি কি বুঝবেন? আপনার মতো পাষাণ মানুষ দুইটা দেখি নেই আমি। সুমনা মুখ ঝামটা মেরে নীরবে চোখের পানি ফেলতে লাগলো। বউয়ের কথা শুনে রাকিব থুম মেরে রইল। তার যে বাচ্চার জন্য খারাপ লাগছে না তা কিন্তু নয়, তার ভেতরটা পুড়ে যাচ্ছে। কিন্তু সে তো সুমনার মতো কেঁদে প্রকাশ করতে পারছে না। বাবাদের যে কাঁদতে নেই, বুকে পাথর চেপে রাখতে হয়। 5 বন্ধু তৈরি হয়ে নিচে চলে এলো। চেয়ারে বসে থাকা স্বামী স্ত্রীর দিকে তাকালো তারা। ওদের 5 জন চুপচাপ এসে সামনের ডিভানে বসলো। ওদের দেখে রাকিব বসা থেকে উঠে কপালে হাত রেখে সালাম দিল। আসসালামু আলাইকুম। চশমাটা পরিষ্কার করতে করতে বলল বর্ষণ। আসসালামু আলাইকুম। হবে। রাকিব কিছুটা ইতস্তত হয়ে মাথা নামিয়ে ফেলল। গাজরে কামড় না দিয়ে চোখ কুচকে রোদ বলল, আপনাদের বাচ্চার বয়স কত? 6 মাস শেষ হইয়া 7 মাসে পড়ছে। আকাশ কপাল কুচকে সিরিয়াস গলায় বলল, বাচ্চার নাম? সাকিব শেখ। সাকিব ওর নাম। আমার লক্ষ্মী বলা। মায়ের সব কথা শুনে। ওরা আমার মানিকের চিন্তায় কইয়া নিয়ে গেছে। বাচ্চা কিভাবে চিন্তাই হলো? বাচ্চার কথা জিজ্ঞেস করতে সুমনা আবার ফুফিয়ে উঠল। না কাইন্দা সবকিছু খুইলা কহ। মেঘ শান্ত চোখে সুমনাকে খেয়াল করছে। সন্তান হারানো মায়ের কষ্ট সে উপলব্ধি করতে পারছে। মা বাবা হারা এতিম হিসেবে তারা জানে আপনজন হারানোর বেদনা কি। মেঘ ছোট করে নিঃশ্বাস ছাড়ল। দেখুন, আপনি প্লিজ কান্না করবেন না। কান্না বন্ধ করে আমাদের সবটা খুলে বলুন। আপনি চুপ করে থাকলে আমরা কোনো কিছুই করতে পারবো না। আমাদের সবটা খুলে বললে যত দ্রুত সম্ভব আপনার ছেলেকে খুঁজে দেব। চুলে হাত বোলাতে বোলাতে মেঘের সাথে তাল মিলিয়ে, সেদিন যা হয়েছে প্রথম থেকে আমাকে বলুন, কোনো কিছু বাদ দেবেন না। আপনি কাকে দেখেছেন, কিভাবে তার এসেছে সবকিছু। রাকিব চোখ পাকিয়ে তার স্ত্রীকে কিছুটা রাগত স্বরে চেঁচিয়ে বলল। চুপ করে রইছিস কে? সবকিছু খুইলা কহ। আকাশ রাকিবকে হাত দিয়ে থামিয়ে বলল, আপনি ওনাকে এমন ধমকি ধামকি দেওয়া শুরু করেছেন কেন? এসব বন্ধ করুন, উনি তাতে আরো ঘাবড়ে যাবে। এমনি তার মনের অবস্থা ভালো নয়, তাই এমন ব্যবহার করেন না। রাকিব আকাশের কথা শুনে মুখটাকে কুচুমুচু করে ফেললো। সুমনা বড় করে নাক টেনে প্রথম থেকে সবকিছু বলতে শুরু করলো। 5 জন মনোযোগ সহকারে তা শুনতে মন দিল। পরন্ত বিকেলের আলো এসে পড়েছে ভুবনে। নির্জন একটা ভুতুরে বাড়ির সামনে রিক্সা থামলো। রিক্সায় থাকা মহিলা ও যুবতী মেয়ে নিচে নামলো। এই বাড়িকে ভুতুরে বাড়ি বলার একটা কারণ আছে। বাইরে থেকে রংচটা কালো শ্যাওলাযুক্ত চুনকাম খসে যাওয়া এই বাসাটা দেখলে যে কেউ ভয় পেয়ে প্রথমে উচ্চারণ করবে ভুতুরে বাড়ি। জং ধরা ভাঙা গেটের ভেতরে প্রবেশ করার সাহস কেউ করে না। প্রথমে মনে হবে এই বাড়িতে ঢুকলে জীবনে বের হতে পারবে না। রিক্সা থেকে নেমে মাইশা প্রথমে ভয় পেয়ে গেল। এই কেমন বাড়ি? এখানে কি আদৌ কোনো মানুষ থাকে? তার ভেতরটা ঢিপঢিপ করছে। চোখ দুটো দোতলা বাড়ির উপর থেকে নিচ অব্দি বুলিয়ে থমকে দাঁড়ালো। হঠাৎ পেছন থেকে কেউ ঘাড়ের কাছে হাত রাখতেই মাইশা চমকে উঠল। কিরে মাইশা, এমন চমকায় উঠলি কেন? কিছু না ফুপু। চল ভেতরে যাই। এই ভুতুরে বাড়িতে তুমি কাজ করো ফুপু? হ্যাঁ, কেন? আমার তো মনে হচ্ছে এখানে ঢুকলে আর জীবনেও বের হতে পারবো না। সত্যি এখানে মানুষ থাকে তো, নাকি তুমি আমাকে মেরে ফেলার ধান্দা টান্দা করছো? রানী বেগম ফিক করে হেসে মাইশার মাথায় এক চাপড় মেরে বললেন, হুনো দেখি ছেমড়ির কথা। ল ভেতরে যাই। এত ভয় না পাইয়া ভেতরে আয়। ভেতরে গেলে তুই অবাক হয়ে যাবি। এখন যতটা ভয় পাইতাছোস, ভেতরে গেলে তা অবাকে পরিণত হবে। তিনি ব্যাগ দুটো নিয়ে সামনের দিকে এগিয়ে গেলেন। মাইশা এদিক সেদিক ভয়ত দৃষ্টিতে তাকিয়ে ছোট করে একটা ঢোক গেল। এপাশ ওপাশ দৃষ্টি দিয়ে হাঁটতে লাগলো। হঠাৎ পাশের ছোট ঝোপে থেকে কিছু নড়ে চড়ে উঠল। আল্লাহ গো বলে চিৎকার দিয়ে রানী বেগমের পাশে দৌড়ে গেলেন। কি হয়েছে? এমন কইরা চিৎকার পারস কেন? ফুপু, ঝোপের কাছে কি জানি নড়লো। ও, এই ব্যাপার। গাউসা ইন্দুর হইব, এত ডরানের কিচ্ছু নাই। এখানে আবার কিছু ইঁদুরও আছে? হ্যাঁ, অনেক। ছাদে কোনো কিছু রোদ দেওয়ান যায় না, ইন্দুরে নিয়া যায়। সেইবার শুকনা মরিচ রোদে দিছিলাম, অর্ধেকই নিয়া গেছে। মাইশা অবাক হয়ে সবকিছু শুনছে। সদর দরজার সামনে গিয়ে রানী বেগম কোমরে থাকা পুটলি থেকে চাবি বের করে তালা খুলল। ভেতরে আয়। মাইশা ভেতরে ঢুকতে অনেক ভয় পাচ্ছিল। তার মনে হয়েছে ভেতরে ঢুকলে একদল বাদুর সা করে ওর মাথার উপর দিয়ে উড়ে যাবে। সামনে ধুলো মাখা ময়লা আসবাবপত্রে দেখা মিলবে। মাকড়সার জালে সব ভুতুরে পরিবেশ থাকবে।
এক মুহূর্তে তার ফুফুকে ভূত মনে হলো। চোখ খুলে সে হতবাক। এটা কোনো বাড়ি নাকি রাজপ্রাসাদ? আল্লাহ, এটা কি দেখছি আমি? এত সুন্দর ডেকোরেশন কি করে করতে পারে মানুষ? পরের দিন রাত প্রায় 11টা বাজে। একটা কফি রঙের প্রাইভেট কার এসে থামলো ভুতুরে বাড়ির সামনে। 4 বন্ধু কার থেকে নামলো। হৃদয় ড্রাইভারের সিট থেকে জানালা দিয়ে মাথা বের করে বাকিদের উদ্দেশ্য করে বলল, তোরা যা, আমি গাড়ি পার্ক করে আসছি। বর্ষণ হাতে থাকা মোবাইল ঘুরাতে ঘুরাতে বলল, ওকে, তাড়াতাড়ি আসিস, একসাথে ডিনার করব। হৃদয় ওকে বলে গাড়ি নিয়ে ভেতরের দিকে চলে গেল। 4 জন কোনো দিকে না তাকিয়ে সোজা নিজের রুমে চলে এলো। হৃদয় গাড়ি রেখে এসে সোফায় বসে পড়ল। বেশ হয়রান লাগছে তার, তাই সোফায় বসে চেঁচিয়ে রানী বেগমকে বলল, খালা, এক গ্লাস লেবু শরবত দিও তো। কিচেন থেকে হাতের কাজ গুছাতে গুছাতে রানী বেগম বললেন, আসতেছি। হৃদয় সোফায় বসে মাথা হেলিয়ে দিল। মাথাটা প্রচন্ড ধরেছে। কপালটা 2 আঙুলে চেপে চোখ বন্ধ করে চুপ করে বসে রইল। হঠাৎ চুরির রিনঝিন শব্দ কানে পেতেই হৃদয় হকচকিয়ে গেল। এই বাসায় রানী বেগম ছাড়া আর কোনো মেয়ে নেই, আর রানী বেগম বুড়ো বয়সে হাতে কাচের চুরি পরবে না। হৃদয় ভুল ভেবে আবারও চোখ বন্ধ করে রইল। আবারও রিনঝিন শব্দ কানে এলো। চোখ সরু করে সামনে সোফার দিকে তাকালো। মনে হচ্ছে সোফার মধ্যে সোজা হয়ে কেউ চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। সেখান থেকে চুরির টুংটাং শব্দ এলো। হৃদয় তীক্ষ্ণ চোখে সামনে তাকিয়ে রইল। চাদরের আড়াল থেকে একটা ফর্সা হাত বের হলো। তাতে এক মুঠ সবুজ রঙের রেশমি চুড়ি এদিক সেদিক খেলা করছে। চুড়ির দিকে তাকিয়ে হৃদয়ের কিছুটা ঘোর লেগে গেল। ইচ্ছে করছে তার হাতের চুড়িগুলো আলতো করে ছুঁয়ে দিতে। আবার হাতটা চাদরের আড়ালে চলে যেতেই হৃদয় সম্বিত ফিরল। সোফা থেকে উঠে এগিয়ে গিয়ে এক ঝটকে শুয়ে থাকা মানুষটার হাত ধরে উঠিয়ে বসালো। আচমকা কেউ হাত ধরে উঠিয়ে বসাতেই মাইশা চমকে উঠল। এক হাতে বিরক্তির সাথে মুখের উপর থেকে চাদর সরালো। উফ, শান্তিতে একটু ঘুমাতেও পারবো না? যাও তো ফুপু, আমাকে ডিস্টার্ব করো না। হৃদয়ের ভ্রুকুটি কুঁচকে এলো। তার চোখের সামনে এক ঘুমন্ত পুরী বসে আছে। তার হাত যে কেউ ধরে বসিয়ে দিয়েছে, তবুও তার কোনো হুঁশ নেই। আনমনেই হৃদয়ের ঠোঁটের কোণে এক চিলতে হাসি খেলে গেল। মাইশা ঘুম ঘুম চোখে সামনে তাকাতেই আটকে উঠল। সাথে সাথে তার ঘুম হাওয়া। চোর চোর, কি কোথায় আছো? জলদি এসো, আমি চোর ধরেছি। তখনই মাইশা এক কাণ্ড ঘটিয়ে ফেলল। হৃদয়ের কোমর পেঁচিয়ে ধরে জোরে জোরে চোর চোর বলে চিৎকার করে উঠল। আচমকা এমন হামলা হয় হৃদয় ভরকে গেল। নিজের বাসায় চোর অপবাদ পাচ্ছে সে। হৃদয় ভ্যাবাচাকা খেয়ে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, আরে করছোটা কি? ছাড়ো। এই মেয়ে, সাহস হয় কি করে তোমার? আমাকে চোর বলছো কোন সাহসে? না ছেড়ে আরো জোরে চিৎকার করে। চুরি করতে এসে আবার বড় বড় কথা? ফুপু, কোথায় তুমি? জলদি এসো, দেখো আমি চোর ধরেছি। রানী বেগম শরবতের ট্রে নিয়ে এসে চোখ কপালে তুলে ফেলল। টি টেবিলে ট্রে রেখে মাইশাকে হৃদয় থেকে সরাতে সরাতে বলল, মাইশা, ছাড়ো কে, করস কি? কি বলো তুমি? তুমি চোরকে ছাড়তে বলছো কেন? মাইশাকে জোর করে রানী বেগম ছাড়িয়ে আনলো। হৃদয় 2 হাঁটুতে ভর দিয়ে জোরে জোরে শ্বাস টানছে। একটা মেয়ের সাথে সে তো ধস্তাধস্তি করতে পারে না, এটা কোনো ভদ্রতা নয়। মাইশা আবারও এগিয়ে আসতে গেলে রানী বেগম কোমর পেঁচিয়ে ধরে পেছনে টেনে নিয়ে গেল। আরে ছাড়ো, তুমি চোরকে না ধরে আমাকে ধরছো কেন? উনি এখানে চুরি করতে এসেছেন। আমার চুরির সাথে তার হাত না লাগলে তো বুঝতেই পারতাম না। সে আমার হাত ধরে উঠিয়ে বসেছিল। ওই ছেমড়ি, তোর মাথা কি গেছে? কি উল্টাপাল্টা বলতাছোস? চুরি করতে আসলে তোর চুরি কেন ধরবো? তোকে কেন উঠাইবো? আমার চুরি করতে এসেছে। হৃদয় চমকে মাইশার দিকে তাকালো। বলে কি মেয়েটা? মাথায় কি কোনো সমস্যা আছে নাকি? তোর চুরি দিয়া হৃদয় বাবাজি কি করব? হাত পিন্দা বইয়া থাকবো? তুই পাগল হয়ে গেছিস। যা, কিচেনে কাজ কর। তুমি বিশ্বাস করো ফুপু, আমি নিচ্ছকে। পুরো কথা শেষ না হতেই রানী বেগম ধমকে উঠল। চুপ ছেমড়ি, আর একটা কথাও কইবি না। মাইশাকে ধমকে রানী বেগম হৃদয়ের সামনে এসে নরম গলায় বললেন, বাজান, ওর এমন কাজে কিচ্ছু মনে কইরো না, ও একটু এমনি। হৃদয় একবার মাইশার দিকে তাকিয়ে সামনের সোফায় হাত পা ছড়িয়ে বসলো। মাইশা মুখ ভ্যাংচালো। তার ফুফু তাকে বকে আর এর সাথে মিষ্টি সুরে কথা বলছে। ততক্ষণে বাকি 4 জন ফ্রেশ হয়ে সিঁড়িতে চলে এসেছে। সিঁড়িতে দাঁড়িয়ে মেঘ জিজ্ঞেস করলো, কি হয়েছে খালা? মাইশার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে। তেমন কিছু না। নিচে নেমে হন্তদন্ত হয়ে রোদ বলল, মামলা কি দোস্ত? বললাম তো কিছু না। আকাশ একবার চোখ দুটো ছোট করে মাইশার দিকে তাকালো। সবার উৎসুক দৃষ্টি মাইশার দিকে। নিজের দিকে সবাইকে এমনি তাকিয়ে থাকতে দেখে মাইশা কিছুটা ভরকে নিজেকে গুটিয়ে নিল। বর্ষণ মাইশার চারপাশে একবার ঘুরে কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, কে তুমি?
মেঘ এতক্ষণ মোবাইলে বুঁদ হয়েছিল। বর্ষণের কথা শুনে চট করে মাইশার দিকে তাকালো, তারপর চোখ মুখে প্রশ্ন রেখে রানী বেগমের দিকে তাকালো। মেঘ বাবা, ওর নাম মাইশা। ওর কথাই বলছিলাম তোমারে। আমার ভাইয়ের মেয়ে। ছোটবেলায় জন্মের সময় মা মইরা গেছে। কয়েক মাস আগে ভাই মইরা যাওনে ও পুরা একলা হয়ে গেছে। গেরামে তো একলা রাখন যায় না। বিয়ার বয়সী মাইয়া, মাইনসে কুনজর ব্যয়। মেঘ মোবাইল পকেটে রেখে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেল। চেয়ার টেনে বসে প্লেট সোজা করে বলল, কোনো সমস্যা নেই। ও এখানে থাকলে আমাদের কোনো আপত্তি নেই। ওর যাতে কোনো সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখবেন। মেঘ চুপচাপ খাবার বেড়ে খেতে লাগলো। হৃদয় সরু চোখে একবার মাইশাকে দেখে ধূপধাপ পায়ে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল। মাইশা ভয়ে জড়সড়। বাড়ির মালিককে চোর অপবাদ দিয়ে সে এখন জিব্বায় কামড় দিয়ে দাঁড়িয়ে রইল। তখনই রোদ এগিয়ে এসে হাত বাড়িয়ে মিষ্টি হাসি দিয়ে বলল, হাই, আমি রোদ। তুমি আমাকে বানি বলতে পারো। তুমি মাইশা হক? দুজন সোফায় বসে আলাপ জুড়ে দিল। রোদ খেতে আসার ডাক পেলে জানালো একটু পরে খাচ্ছে। কিছুক্ষণ পর হৃদয় ফ্রেশ হয়ে ফিরে এসে প্লেটে খাবার বেড়ে চুপচাপ খেতে লাগলো। তাকে দেখে মাইশা ভয়ে তার ফুফুর কাছে চম্পট দিল। বর্ষণ খাবার মুখে দিয়ে টিটকারির সুরে হৃদয়কে বলল, কি ব্যাপার হৃদয়, ঘটনা কি? কিসের ঘটনা? কি ঘটনা তুমি জানো না দোস্ত? জানলে জিজ্ঞাসা করতাম না। একটা মেয়ে তোকে চোর উপাধি দিল আর তুই তাকে কিছু বললি না? বিষয়টা আসলে অবাক করার মতো। কাহিনী কুছ और लग रही है? তেমন কিছু না। তাহলে কেমন কিছু? হৃদয় উত্তর দিল না। মেঘ চুপচাপ খাবার খাচ্ছে আর কিছু একটা ভাবছে। রোদ চেঁচিয়ে রানী বেগমকে ডেকে তরকারি চাইল। রানী বেগম বাটি নিয়ে আসার পর ওরা টুকটাক কথা বলছিল। হঠাৎ মেঘের মোবাইলে কল আসতেই সবাই চুপ হয়ে গেল। কল রিসিভ করতে মেঘের চেহারার রং বদলে গেল। সে সবাইকে উদ্দেশ্য করে বলল, আমরা এক্ষুনি বের হব। স্তূপ করা বস্তার উপর উপর হয়ে পড়ে আছে একটা ছেলে। তার পরনের প্যান্ট শার্ট ছিঁড়ে ধুলোবালি মেখে একাকার। মুখে বেদম মারির চিহ্ন, ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। রডের বাড়িতে পিঠের অবস্থা নাজেহাল। 5 বন্ধু আরাফাত নামের একটি ছেলেকে সাথে নিয়ে সেই রুমে ঢুকলো। বর্ষণ এগিয়ে এসে ছেলেটাকে লাথি দিয়ে সোজা করে আরাফাতকে উদ্দেশ্য করে বলল, এই শালাকে কোথা থেকে তুলে আনছিস আরাফাত? শালায় নিজে এসে আমাদের জালে ধরা পড়ছে। চেয়ারে বসে গম্ভীর কণ্ঠে বলল। আকাশ, এর জ্ঞান ফেরানোর ব্যবস্থা কর। আকাশ এক মগ পানি নিয়ে এসে ছেলেটার মুখে ঝাপটা দিল এবং চুলের মুঠি ধরে উঠিয়ে বসালো। এই ওঠ। রোদ ছেলেটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে মেঘের দিকে তাকিয়ে বলল, মেঘ ভাই, এর ব্যবস্থা কে করবে? মেঘ শুধু ঠোঁট বাঁকিয়ে হাসলো। সে হাসির অর্থ রোদ বুঝে গেছে। এর শায়েস্তা করবে হৃদয়। হৃদয় নিজের ঘড়ি, মোবাইল, ওয়ালেট টেবিলে রেখে শার্টের হাতা গুটাতে গুটাতে সামনে এগিয়ে গেল। রোদ ছেলেটার পাশে বসে গালে মৃদু দুটো থাপ্পড় মারলো। নাম কি? আমি কিছু বলবো না। রোদ এবার কষিয়ে এক থাপ্পড় বসালো আর আকাশ নাকে দুটো পাঞ্চ মারলো। ছেলেটা হুড়মুড় করে সচকিত হয়ে উঠল। আমার নাম তিশান। সে তো নাম বললি, তবে ভালো কথাই না। হৃদয় হাতা গুটানো শেষ করে গম্ভীর স্বরে, সব দেখি, ওকে আমার হাতে ছেড়ে দে। ওর দিকে আমি দেখছি। কিছু লাগবে? বড় হাতুড়িটা নিয়ে আয়। বেশি তিরিং বিরিং করলে একবারিতে ঘিলু বের করে ফেলবো। হাতুড়ির কথা শুনে তিশান ভরকে গেল। ওর চোখের সামনে হৃদয় এক ভয়ঙ্কর ভিলেনের মতো হাসি দিল। মেঘ এবার আরাফাতকে উদ্দেশ্য করে কথা বলল। আরাফাত, বাকি কাজের কি খবর? বড় ভাই, সব কমপ্লিট এখন। মেঘ হৃদয়কে উদ্দেশ্য করে বলে, তুই এদিকটা দেখ, আমি আরাফাতের সাথে বাকি কাজ সামলাচ্ছি। স্ক্রু ড্রাইভার ঘুরাতে ঘুরাতে হৃদয় বলল, টেনশন করার কোনো দরকার নেই। এক ব্যবস্থা করা হৃদয়ের বা হাতের খেল। মেঘ রোদকে ইশারায় কিছু বুঝিয়ে আরাফাতকে নিয়ে বেরিয়ে গেল। হৃদয় চেয়ারে পা তুলে বসে তিশানের মুখোমুখি হলো। ভালোই ভালোই সব বলবি, তাহলে বাঁচবি, নয়তো তোর অস্তিত্বকে খুঁজে পাবে না। তিশান ভয়ে পিছিয়ে যেতে চাইলে হৃদয় আকাশ আর রোদকে ইশারা করলো ওর হাত ধরতে। তারা হাত দুটো পেছনে মুচড়ে ধরতেই হৃদয় স্ক্রু ড্রাইভারটা তিশানের চোখের সামনে ধরলো। যা জানিস সব বল। সব বলছি। 1 সেকেন্ড দেরি যাতে না হয়। আমরা শুধু বাচ্চাগুলোকে ছিনতাই করি, বাইক থেকে বাচ্চা নিয়ে যাই, তারপর বাচ্চাগুলোকে সামনে এক পুরনো বাড়িতে নিষাদের কাছে দিয়ে দেই। এরপর বাচ্চাগুলোকে কি হয় তা আমি জানি না। একদিন এই নিষাদ এসে বলল এই কাজ করতে। 3 গুণ লাভ দেখে আমি রাজি হয়ে যাই। কে বা কারা এর সাথে যুক্ত তা আমি জানি না। আকাশ হাত মুচড়ে ধরে রাগে বলতে থাকে, এই নিষাদকে কোথায় পাবো? তিশান চুপ হয়ে গেল। এতক্ষণে বর্ষণ বড় এক হাতুড়ি নিয়ে হাজির হলো। তিশানকে চুপ থাকতে দেখে হৃদয়ের মাথায় রক্ত উঠে গেল। সে হাতুড়িটা নিয়ে তিশানের কপালে জোরে এক বাড়ি দিল। আহ! তিশানের মুখ চেপে ধরে রাগী গলায় হৃদয় বলল, বলবি কিনা?
বলবো বলবো ওকে আগামীকাল বিকেলে নতুন মার্কেটের পিছনে মাঠে পাবেন। সেখানে মেলা বসবে। সেই মেলা থেকে 1 ডজন বাচ্চা ছিনতাই করার চিন্তা ভাবনা করছেন। হৃদয় রেগে হাতুড়ি দিয়ে তিশানের বুকে একটা বাড়ি দিল। তিশান মুখ থুবড়ে নিচে পড়ে গেল। হৃদয় হাতুড়িটা বর্ষণের দিকে বাড়িয়ে দিল। এবার তোরা 3জন পালা করে ডোজ দে, আমি মেঘের কাছে যাচ্ছি। পরের দিন বিকেলে রোদ আশেপাশে তাকিয়ে একের পর এক পপকর্ন খাচ্ছে। তার তীক্ষ্ণ নজর মেলার গেটের সামনে। 5 বন্ধু ও তাদের লোকেরা সাধারণ বেশে মেলায় ছড়িয়ে ছিটিয়ে আছে। হঠাৎ পেছন থেকে দুটো মেয়ের ধাক্কায় বর্ষণ আর রোদ টাল সামলালো, কিন্তু তাদের পপকর্ন সব নিচে পড়ে গেল। একসাথে ইনোসেন্ট ফেস করে বলে, সরি সরি। সানিয়া আর পাপড়ি আজ মেলায় লুকিয়ে ঘুরতে এসেছে। বর্ষণের দৃষ্টি সানিয়ার দিকে আর রোদের দৃষ্টি পাপড়ির দিকে। পাপড়ির ভীষণ অস্থির লাগছে রোদ এভাবে তাকিয়ে থাকায়। আসলে আমরা খেয়াল করিনি, প্লিজ কিছু মনে করবেন না, মাফ করে দিবেন প্লিজ, আমরা আসলেই দুঃখিত। মিহি কণ্ঠের ঝংকার শুনে রোদ চমকে উঠল। বর্ষণকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখ সানিয়া ওর চোখের সামনে হাত নাড়ালো। এই যে হ্যালো, আছেন কোথায়? তোমার মাঝে। কি? হুশ ফিরতেই মাথা চুলকে লাজুক ভঙ্গিতে। কিছু না। সানিয়া পাপড়িকে টানতে টানতে বলে, এখান থেকে জলদি চল। যাওয়ার আগে পাপড়ি রোদের দিকে তাকিয়ে হালকা হাসলো। রোদ আর বর্ষণ দুজনেই যেন ঘোরের মধ্যে আছে। বর্ষণ রোদকে ধাক্কা দিয়ে সানিয়াকে দেখিয়ে, রোদ, আমার কিন্তু ওই কমলা রঙের ড্রেস পরা মেয়েটাকে ভীষণ ভালো লেগেছে। রোদ কিছু বলল না, শুধু তার ঠোঁটের কোণে হাসি খেলে গেল। বর্ষণকে আকাশ কল দিলে সে সেখান থেকে চলে গেল। রোদ তার দায়িত্ব পালনের চেষ্টা করছে, কিন্তু বারবার পাপড়ির হাসি চোখে ভাসছে। তখনই পেছন থেকে একটা মেয়েলি সুর ভেসে এলো। আরে আপনি মিস্টার রোদ না? কোনো মেয়ের মুখে নিজের নাম শুনে রোদ কপাল কুঁচকে তাকিয়ে চেনার চেষ্টা করলো। মেয়েটি হাসি মুখে এগিয়ে এলো। আমি ফাইজা। ওই যে সেদিন আপনার বন্ধু আকাশের অ্যাক্সিডেন্ট হলো, তখন আমি আপনাকে খবর দিলাম। ও, সবকিছু মনে পড়ছে। কেমন আছেন মিস ফাইজা? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আলহামদুলিল্লাহ। তা মেলায় কার সাথে এসেছেন? বয়ফ্রেন্ডের সাথে নাকি? ফাইজা মুখ কালো করে গোমরা মুখে বলে, বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেছে, বান্ধবীদের সাথে এসেছি। ও আচ্ছা। দক্ষিণ দিক থেকে বান্ধবীর ডাক শুনে ফাইজা রোদকে বিদায় জানিয়ে চলে গেল। রোদ পকেট থেকে একটা গাজর বের করে কচমচ করে খেতে লাগলো। মিনিট 2 মধ্যে আকাশ চিন্তিত মুখে হাজির হলো। সব প্ল্যান কমপ্লিট। এখন শুধু একটা মেয়ে লাগবে। কোথায় পাবো বলতো? এই বর্ষণটা না একটা কাজও ঠিক মতো করতে পারে না। আগে জানলে মাইশাকে নিয়ে আসতাম। এখন আমি মেয়ে পাবো কোথায়? মেজাজটা আমার গরম হয়ে গেল। গাজর চিবোতে চিবোতে বলল রোদ। তো এখন কি করবি? তুই একটা ব্যবস্থা করে দে না ভাই। আমি মেয়ে কোথায় পাবো? দেখ কোনো ব্যবস্থা করে। পাইছি। কি পেয়েছিস? মেয়ে কোথায়? আসতেছি। আকাশের কথা শেষ হওয়ার আগে রোদ দক্ষিণ দিকে ছুটল। কিছুক্ষণ পর সে ফাইজাকে টেনে মেঘের সামনে নিয়ে আসলো। ফাইজা কিছু বুঝতে না পেরে বিস্ময় সবার দিকে তাকাতে লাগলো। মেঘকে উদ্দেশ্য করে, ভাই মেয়ে পেয়ে গেছি। মেঘ মোবাইল থেকে চোখ সরিয়ে ভ্রুকুচকে পেছন ঘুরল। রোদ ফাইজাকে পরিচয় করিয়ে দিল। ওর নাম ফাইজা। সেদিন আকাশের অ্যাক্সিডেন্টের পর ও সব সামলিয়েছে। আকাশের কাছে সেদিনের স্মৃতি অস্পষ্ট, নয়তো থাপ্পড় মারার প্রতিশোধ নিত। আকাশকে তীক্ষ্ণ চোখে তাকাতে দেখে ফাইজা ভয়ে রোদের আড়ালে চলে গেল। আকাশ সৌজন্যমূলক হাসি দিয়ে এগিয়ে আসলো। ধন্যবাদ আমাকে রক্ষা করার জন্য। ফাইজা জোরপূর্বক হাসলো। মেঘ ফাইজাকে তীক্ষ্ণ চোখে খেয়াল করে বর্ষণকে সব বুঝিয়ে দিতে বলল, কিন্তু পরক্ষণে সিদ্ধান্ত বদলে নিজেই দায়িত্ব নিল। বাকিরা যে যার কাজে চলে গেল। রোদ গেল পাপড়িকে খুঁজতে। আপনাকে একটা কাজ করতে হবে। কি কি কাজ? মেঘ ফাইজাকে তোতলাতে দেখে মনে মনে হাসলো, তবে মুখে গম্ভীরতা বজায় রেখে বলল, আরে ভয় পেয়েন না, তেমন কোনো কাজ নয়। একটা বাচ্চা নিয়ে আপনি অনেক সময় ধরে নিরিবিলি জায়গায় দাঁড়িয়ে থাকবেন। আসলে সেটা সত্যিকারের বাচ্চা নয়, পুতুল থাকবে। তবে এমনভাবে তোয়ালে দিয়ে মুড়িয়ে রাখবেন যাতে কেউ দেখেই মনে করে এটা একটা বাচ্চা। ফাইজা নিষ্পলক চোখে মেঘের দিকে তাকালো। সে কি বাচ্চা মেয়ে যে পুতুল নিয়ে দাঁড়িয়ে থাকবে? মেঘ বিষয় ইনস্ট্যান্সটা বুঝতে পেরে একগালে হাসলো। সেই হাসি দেখে ফাইজার হৃৎপিণ্ডটা ধক করে উঠল। মেঘ ফাইজার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে ধীর গলায় বলল, চলুন সামনের দিকে যাই। এখানে বেশি সময় দাঁড়িয়ে থাকা যাবে না, যেতে যেতে আপনাকে সবটা খুলে বলি। ফাইজা তোয়ালে পেঁচানো পুতুলটাকে নিয়ে আধা ঘন্টা ধরে মেলার পূর্ব দিকে নিরিবিলি পরিবেশে দাঁড়িয়ে আছে। মেঘদের প্ল্যান ছিল ছিনতাইকারীরা পুতুলটাকে আসল বাচ্চা ভেবে নিতে আসবে, আর তখনই ওরা হাতে নাতে ধরবে। ফাইজার এখন পা ব্যথা করছে। সে ফিসফিস করে দেয়ালের আড়ালে থাকা মেঘকে বলল, আর কতক্ষণ? আমার পা ব্যথা করছে।
মেঘ নিজের ঠোঁটে আঙুল ছুঁয়ে চুপ করতে বলল। তার কানে বাইকের শব্দ আসছে। মিনিট খানেকের মধ্যে একটা বাইক সাঁ করে ফাইজাকে ক্রস করে গেল। এটাও না। বাইকটা আবার ইউটার্ন নিবে। মেঘের কথা শেষ হতে না হতেই বাইকটা আবার ঘুরে আসলো। ফাইজা বড় করে একটা শ্বাস টেনে স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। বাইক থেকে বাচ্চা ভেবে পুতুলটাকে ছো মারতে গেলেই মেঘ আড়াল থেকে বের হয়ে একটা বাঁশ ওদের পিঠ বরাবর ছুঁড়ে মারলো। হুমড়ি খেয়ে বাইক সহ দুজন উল্টে পড়লো। ফাইজা ভয় পেয়ে চোখ বন্ধ করে চিৎকার জুড়ে দিল। বেশ কিছু সময় পর মেঘের কণ্ঠ পেল। ধন্যবাদ আপনাকে, আপনার জন্য ওদের ধরতে সক্ষম হলাম। ছেলে দুটো কোথায়? কোথায় হারিয়ে গেলেন? ওরা এত দ্রুত কোথায় গেল? আমি মাত্র চোখ বন্ধ করে খুললাম, এর মধ্যে ওদের দুজনকে হাও করে দিলেন। অলরেডি কয়েক মিনিট চলে গেছে। তাছাড়া আমরা দ্রুত কাজ করতে পছন্দ করি। চোখের পলকে সব শেষ। দেরি শব্দটা আমরা পছন্দ করি না। আমি সত্যিই অবাক হচ্ছি। মেঘ উত্তর না দিয়ে মুচকে হাসলো। ফাইজা ওর হাসি দেখে মাথা নিচু করে আপন মনে বিড়বিড় করে উঠল। এই ছেলে এত হাসে কেন? আমি তো ঘায়েল হয়ে যাব। এক ভাদেম মারে ভালোবাসছিলাম, জীবনটা তেজপাতা বানায় দিছে। নতুন করে কারোর মায়ে পড়তে চাই না। ফাইজা চোখের সামনে হাত নাড়িয়ে, এই যে ম্যাম, আপনি একটু পরপর কোথায় হারিয়ে যান। কোথাও না, কোথাও না। আপনি ওই লোককে মারতে যাবেন না? না, ওরা 4 জন সামলে নিবে। আপনি আমাদের এত বড় উপকার করলেন, সেই সুবাদে আপনাকে ফুচকার ট্রিট দিব। পুরো ফুচকার স্টল আপনার জন্য উন্মুক্ত, যত খুশি খেতে পারেন। ফাইজা মেঘের কথা শুনে খুশিতে লাফিয়ে উঠল। সে নাচতে নাচতে সামনে এগিয়ে গেল আর মেঘ এক ধ্যানে তাকে লক্ষ্য করতে করতে ধীর পায়ে হাঁটতে লাগলো। 5 বন্ধু মিলে পেছনের রাস্তা দিয়ে পুরনো বাড়ির ভেতর ঢুকলো। সবার কানে ব্লুটুথ সেট করা, যা দিয়ে তারা একে অপরের সাথে কানেক্টেড আছে। নিশাদকে ধরে তাদের আস্তানা ইচ্ছে মতো ধোলাই করার পর সে গড়গড় করে সব খুলে বলেছে। হৃদয় চোখের ইশারায় আকাশকে সামনে যেতে বলল। মেঘ সামনে যেতে নিলে বর্ষণ তাকে আটকে দিল। সাবধানে মেঘ, মানুষ আসছে। আসতে দে। বলতে বলতেই একটা মধ্যবয়স্ক লোক ওদের সামনে চলে এলো। সে চিৎকার করতে যাওয়ার আগেই মেঘ তার ঘাড় ধরে দেয়ালের সাথে বাড়ি দিল। লোকটা অজ্ঞান হয়ে পড়ে গেল। বর্ষণ মেঘের কাঁধে চাপড় মেরে বলল, গুড জব ভাই। আকাশ আর হৃদয় উত্তর দিকে চলে গেছে। মেঘের সাথে আছে বর্ষণ আর রোদ। রোদ কিছুক্ষণ ধরে উসকুস করছে, তার গাজর খেতে ইচ্ছে করছে, কিন্তু মেঘ আর বর্ষণের ভয়ে সে পকেট থেকে গাজর বের করতে পারছে না। শেষমেশ সাহস করে একটা গাজর বের করে কামড় দিতেই দেখলো মেঘ তার দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে। রোদ 2 হাত বের করে খরগোশের মতো হাসি দিয়ে, হে হে হে। তোকে জঙ্গলে ফেলে আসতে মন চাইছে, এখন তোর গাজর খেতে মন চাইছে? জঙ্গলে ফেলে আসার সময় এক ট্রাক গাজরও দিয়ে দিস ভাই। ওকে পরে দেখে নিস, আগে যেই মিশনে এসেছিস তা কমপ্লিট কর। তোরা দুজন ভিতরের দিকে যা, আমি একা সামনের দিকে যাচ্ছি। আধ ঘন্টার মধ্যে পুরো বাড়ি ওরা ঘেরা করে ফেললো। নিশাতের লোকেরা আহত হয়ে পড়ে আছে। হৃদয় শেষ লোকটাকে ইচ্ছে মতো মারছে। রাগে ওর মুখ লাল হয়ে গেছে। বাচ্চাগুলো কোথায় বল? লোকটা আঙ্গুল দিয়ে পশ্চিমের একটা ঘর দেখিয়ে দিলে আকাশ, রোদ আর বর্ষণ সেদিকে ছুটলো। মেঘ এসে হৃদয়কে থামালো। স্যার, মরে যাবে তো। এলো পাথারি লাথি মারতে মারতে বলল, ওকে মেরেই ফেলবো। ওকে মেরে আমাদের কোনো লাভ নেই, তার চেয়ে ওদের সবকিছুর বস নিশাদকে উপরে পাঠিয়ে দিচ্ছি, তাতেই কাজ হয়ে গেছে। মেঘ ভেতর থেকে দৌড়ে এসে বলল, সবগুলো বাচ্চা আছে এখানে। আজকে রাতে এগুলোকে বিদেশে চালান করার ব্যবস্থা করে ফেলছিল। মেঘ তখনই আরাফাতকে কল দিয়ে সবাইকে নিয়ে সেখানে হাজির হতে বলল। এরপর সবাই ঘরের ভেতরে বাচ্চাদের কাছে গেল। বড় বড় দোলনায় বাচ্চাগুলো নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আকাশ, খোঁজ নিয়ে দেখ এই বাচ্চাগুলো কোথা থেকে হারিয়েছে। ওদের বাবা মায়ের কাছে পাঠানোর ব্যবস্থা কর। আর একটা কাক পক্ষীও যাতে না জানে এটা আমাদের কাজ। আমি জানি বর্ষণ তুই কি বলবি, তাই কিছু বলার দরকার নেই। আমি আজ এসব বিষয়ে কিছু বলবো না। আমি বলতে চেয়েছিলাম যত দ্রুত পারি এখান থেকে বাচ্চাগুলোকে সরিয়ে নিয়ে যেতে হবে। হ্যাঁ ভাই, বর্ষণ ঠিক কথা বলছে। সুমনা তার ছেলেকে ফিরে পেয়ে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। সাকিবের চোখে মুখে চুমু দিতে লাগলো। রাকিবের চোখেও পানি। সাকিবও চুপটি করে মায়ের আদর উপভোগ করছে। রাকিব হাত জোর করে আরাফাতকে বলল, আপনি করে যে কি কইয়া থ্যাঙ্কি দিমু তা আমার জানা নাই, তয় আল্লাহর কাছে চাই তিনি যেন আপনেগোর আরো ভালো কাজ করানোর তৌফিক দেয়। আল্লাহ আপনেগোর ভালো করুক। আরাফাত রাকিবের 2 হাতের উপর হাত রেখে হাসি হাসি মুখে বলল, আমাকে নয়, বরং 5 সুপারম্যানের জন্য দোয়া করেন, সারা জীবন যেন ওরা এমনি থাকে। রাকিব বুঝতে পারলো অদ্ভুত পোশাক পরিহিত ছেলেগুলোর কথা বলছে আরাফাত। সুমনা এগিয়ে এসে চোখের পানি মুছতে মুছতে বলল, আপনার 5 ভাইরে এই বইনের পক্ষ থেকে ভালোবাসা জানাইবেন।
আল্লাহ তাগরে সত্যিই আমগোর জন্য ফেরেস্তা বানাইয়া পাঠাইছে। তারা আইলে অনেক খুশি হইতাম, কিন্তু তারা নাকি কোথাও যায় না, কারো সামনে আহে না। আরাফাত প্রত্যুত্তরে কিছু বলল না, শুধু মুচকে হাসলো। সন্তানকে ফিরে পেয়ে বাবা মায়ের খুশিটা কিন্তু দূর থেকে অনুভব করতে ভুলল না 5 বন্ধু। এটা যে অন্যরকম একটা প্রশান্তি দেয়, সেই প্রশান্তির লোভ সামলাতে না পেরে দূর থেকে লক্ষ্য করছে তারা। কখন যে 5 জনের চোখের কোণে পানি চলে এসেছে তা বুঝতেই পারেনি। 2 দিন পর ড্রয়িং রুমে সোফায় বসে 4 বন্ধু আলাপ করছে। মেঘ রুমে বসে মোবাইলে কথা বলছে। মাইশা চায়ের ট্রে হাতে কাঁপতে কাঁপতে ওদের সামনে এলো। এই হৃদয়কে সে একটু বেশি ভয় পায়। সেদিনের ঘটনার পর মাইশা হৃদয়ের সামনে পড়তে চায় না। এখন আসতে চায়নি, কিন্তু রানী বেগম মাইশাকে ধাক্কাতে ধাক্কাতে পাঠিয়ে দিয়েছে। চায়ের কাপগুলো টি টেবিলে কাপা কাপা হাতে রাখতেই সবাই সচকিত হয়ে ওর দিকে তাকালো। এতে সে আরেকটু ভরকে গেল, দ্রুত সেখান থেকে কেটে পড়তে চাইলো। রোদ বলল, হেই মাইশা, শোনো। জি বলেন। প্লিজ সবাইকে একটু সার্ভ করে দাও। আমি? হ্যাঁ, তুমি। মাইশা আর চোখে একবার হৃদয়ের দিকে তাকালো। দুজনের চোখে চোখ পড়ে গেল। মাইশা ভীতি চোখে মাথা নিচু করে সামনে এগিয়ে গেল। সবার হাতে চায়ের কাপ তুলে দিল। হৃদয়ের দিকে কাপ বাড়াতে গিয়ে ঠকঠক করে কাঁপতে লাগলো। হৃদয় কপাল কুঁচকে মাইশার দিকে তাকিয়ে রয়েছে। মেয়েটার ওপর কখনো হৃদয় রাগ দেখায়নি, তবুও সে তাকে ভয় পায়। আকাশ, রোদ, বর্ষণ মুখ টিপে হাসতে লাগলো। রোদ ইচ্ছে করে মাইশার পাশ ঘেঁষে যাওয়ার সময় হালকা ধাক্কা দিল। এতে ঘটে গেল আরেক বিপত্তি। মাইশার হাতের চায়ের কাপ থেকে চা ছিটকে হৃদয়ের প্যান্টের উপর পড়ে গেল। মাইশা ভয়ে চোখ দুটো গোল হয়ে গেল। সরি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। মাইশা ভয়ে সেখান থেকে দৌড় দিল। বাকি 3 জন হৃদয়ের দিকে বিস্মিত চোখে তাকিয়ে রইল। তাদের বিশ্বাস হচ্ছে না এটা হৃদয়। তুই আসলেই হৃদয়? আমার বিশ্বাস হচ্ছে না যে হৃদয় মেয়েদের থেকে এত দূরে থাকতো। এতক্ষণে অন্য কেউ হলে তার কলার ধরে মুখে খুশি মারতো, আর সে কিনা স্বাভাবিক রয়েছে এখনো। আরে ভাই, তোরা এখনো কিছু বুঝিসনি? আমি তো সেই কবেই বুঝে গেছি। আমাদের হৃদয়ের মাইশাকে দেখলে কুচকুচ হতা হ্যায়। হৃদয় লাজুক হাসি দিয়ে মাথা নিচু করে ফেললো। এতে ওরা 3 জন একসাথে চিৎকার করে উঠলো। তখনই চৈতির আগমন। দৌড়ে এসে আকাশের হাত জড়িয়ে ধরে পাশে বসে পড়লো। আকাশ, আমি এসে পড়েছি। তুমি আমায় ভালোবাসো না বলো? আমি তো তোমাকে ভীষণ ভালোবাসি। এই বলো না। দেখো, তোমার জন্য সেজেছি আমি। আমার দিকে তাকাও। আকাশ প্রথমে বিরক্তিতে কপাল কুঁচকালেও চৈতির দিকে তাকিয়ে চোখ দুটোতে মুগ্ধতা ছেয়ে গেল। সে মনে মনে ভাবলো অনেক ভুল করেছে এতদিন। এই মেয়েকে ভালো না বেশে, না, এখন একে ভালোবাসতেই হবে। খুব সুন্দর লাগছে তোমাকে। চৈতি খুশিতে লাফিয়ে উঠল। আকাশ ওর প্রশংসা করেছে। আকাশ ওর দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার আগে মেঘ বেশ গুরু গম্ভীর ভাবে সবার মাঝে হাজির হলো। সবার দিকে একবার তাকিয়ে বলল, তৈরি সবাই? বর্ষণ সামনের চুলগুলো পেছন দিকে হাত বুলাতে বুলাতে বলল, কোথায় যাচ্ছি? সুইজারল্যান্ড। ঘুরতে ভাই? না, নতুন মিশনের জন্য। কেস কি? মেঘ সোফায় আরাম করে বসে বলে, একে আর কোম্পানির ওনারের ছেলে সুইজারল্যান্ড ঘুরতে গিয়ে গায়েব হয়ে গেছে। তাকে খুঁজে আনার দায়িত্ব আমাদের উপর পড়েছে। এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে 5 জন, একদম নায়কের সাজে সজ্জিত সবাই। লাগেজ নিয়ে এক একজন স্টাইল মেরে দাঁড়িয়ে আছে। হৃদয় তো বাসা থেকে আসতেই চাচ্ছিল না। আসলে মাইশাকে ছেড়ে তার আসতে ইচ্ছে করছিল না। রোদ হৃদয়ের পিঠে জোরে চাপড় মেরে বলে, চিন্তা করিস না ভাই, এই মিশনটা কমপ্লিট করে আসি, তারপর তোর আর মাইশার বিয়ের ব্যবস্থা করব। হৃদয় একবার চোখ পাকিয়ে তাকালেও মনে মনে সে খুশি। মেঘ রোদের পাশে দাঁড়িয়ে বলল, অন্যের বিয়ের ঘটকালি তো করছিস, তোর বিয়ের কি হবে? আমার বিয়ে মানে? হয়েছে, আর ভান ধরতে হবে না। তুই যে পাপড়ি নামের এক মেয়ের প্রেমে পড়েছিস সে খবর কিন্তু আমি জানি। রোদ চোখ দুটো রসগোল্লা বানিয়ে মেঘের দিকে তাকিয়ে রইল। আকাশ পাশে দাঁড়িয়ে মাথা চুলকে বোকার মতো প্রশ্ন করে বসলো, আমার এখন চৈতিকে এত ভালো লাগে কেন রে? আগে তো ওকে সহ্য করতে পারতাম না। এতদিন যে চোখের সামনে থাকা পিওর গোল্ডেন জিনিস রেখে সিটি গোল্ডের জিনিস দেখছিস, তাই হতে পারে ভাই। সবার দৃষ্টি আকর্ষণ করে বর্ষণ বলল, আমিও একটা মেয়েকে পছন্দ করি, বিয়ে করলে তাকেই করব। জানি, সানিয়া তার নাম। রোদের পছন্দের মেয়ে, পাবলির কাজিন। বর্ষণ এতে কোনো রিয়েক্ট করলো না। মেঘ ওদের কথা শুনে মুখ ফসকে আনমনে বলে ফেললো, আমার কিন্তু ফাইজাকে পছন্দ হয়েছে। মেঘের কথা শুনে সবাই একসাথে ওহো বলে চেঁচিয়ে উঠল। এয়ারপোর্টে না থাকলে হয়তো তারা শীষ বাজানো শুরু করে দিত। মেঘ জিব্বায় কামড় দিয়ে উল্টো দিকে ঘুরে গেল।
হৃদয় একগালে হেসে সবাইকে উদ্দেশ্য করে বলল, বুঝেছি, সবাই ডুবে ডুবে জল খাচ্ছে। তাই এবারের মিশন কমপ্লিট হলে 5 বন্ধু একসাথে নিজেদের পছন্দের মানুষকে বিয়ে করব। 5 বন্ধু তাতে একমত পোষণ করলো। তবে আপাতত সব আনন্দ পাশে সরিয়ে যে কাজের উদ্দেশ্যে যাচ্ছে তা সঠিকভাবে কমপ্লিট করতে হবে। অ্যানাউন্সমেন্ট হতেই তারা বিমানে উঠে গেল। আইএস গ্যাং এর গন্তব্য এখন সুইজারল্যান্ড। একটা ভালো বই বন্ধুর সমান, আর একটা ভালো বন্ধু লাইব্রেরির সমান। তাই বন্ধু নির্বাচনে সতর্ক হন।